সময়টা আগস্ট মাস, এই বছর আগস্ট মাস, সেখান থেকেই যাবতীয় হিসেব নিকেশ শুরু হয়েছিল। যদিও বা কিসের হিসেব নিকেশ তা ক্রমশ প্রকাশ্য। প্রসঙ্গক্রমে আপনারা জানেন বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর অবধি প্রায় 4 মাস পেরিয়ে গিয়েছে এবং এই 4 মাসে অনেকগুলো রদবদলের ঘটনা ধরা পড়েছে বাংলাদেশের বুকে। হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, কিন্তু এর মাঝে বিশেষ করে হিন্দু এবং মুসলমান এই বিদ্বেষ আরও যেন ক্রমশ প্রকাশ্য হচ্ছে বাংলাদেশের বুকে। বিশেষ করে সনাতনী হিন্দুরা বিভিন্ন জায়গায় তাদের আক্রমণের শিকার হতে হচ্ছে মৌলবাদীদের হাতে। প্রশ্ন উঠছে, সনাতনী হিন্দুদের দোষ কোথায়? সংখ্যালঘু হওয়াটাই কি সবথেকে বড় দোষ, নাকি এর নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক রণকৌশল রয়েছে, শুধুমাত্র নিজেদের দেশে নয় আন্তর্জাতিক স্তরে? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ির কাঁটা এখন ঠিক সন্ধে 7টা এবং এই সময়তে যে বিষয়ের উপর আজ আলোচনা রাখবো তা হলো ভারত বিদ্বেষী বাংলাদেশ। কেন বলছি? তার কারণ একের পর এক ঘটনা ঘটছে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে। এর আগেও বিভিন্ন প্রসঙ্গে নানান রকম কথা বাগবিতণ্ডায় জড়ানো এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় ভারতকে টার্গেট করা। বাংলাদেশের বুকে বারবার ভারতের বিভিন্ন বিষয়ে আক্রমণাত্মক হওয়াটা সত্যিই প্রশ্ন তোলে। আপনারা জানেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বদল হয়েছে, অর্থাৎ সেখানে জো বাইডেন ছিলেন, সেখান থেকে পরিবর্তন হয়ে মানুষের ভোটে, আবারও বলছি মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন রাষ্ট্রপতি ট্রাম্প। কিন্তু প্রশ্ন উঠছে, বাইডেনের সঙ্গে বাংলাদেশের কী সম্পর্ক? অনেক সম্পর্ক রয়েছে। বিশেষ করে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এই যাবতীয় পরিস্থিতির শিকার যারা হচ্ছেন তার নেপথ্যে আদতে আমেরিকা রয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। সত্যি কী হয়েছে জানার চেষ্টা করব বিভিন্ন রকম অ্যানালিসিসের মাধ্যমে। কিন্তু তার আগে যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বলা শুরু করেছিলাম, সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার, কিন্তু তার আগে একটু জানার চেষ্টা করব সংখ্যালঘু, যাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে, তাদের আদতে জনসংখ্যা কতটা বাংলাদেশে। এটি ম্যাপের থ্রুতে আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, এই ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গার শতকরা হিসেব আপনাদের সামনে রাখছি। আমি এমসিআরকে একবার বলবো লোয়ার থার্ডটা একটু সরিয়ে দিতে। সেখানে স্পষ্ট আপনাদের সামনে রাখছি বাংলাদেশে বিভিন্ন জায়গা। দেখুন, ঠাকুরগাঁও রয়েছে, গোপালগঞ্জ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চৌলবি বাজার রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, গোপালগঞ্জ রয়েছে খুলনা। এই 4টি জায়গায় পার্সেন্টেজ কত? আমি যদি চৌলবি বাজারে যাই 24% হিন্দু, ঠাকুরগাঁওতে 22% সংখ্যালঘুদের পরিমাণ, এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো জায়গা, যেই দুটো জায়গাকে আমরা ফোকাস করছি, একদিকে গোপালগঞ্জ যেখানে 26%, অন্যদিকে খুলনা 20%। এই 4টি জায়গাকে আমরা হাইলাইট করছি তার কারণ এই 4টি জায়গাতে সংখ্যালঘুদের পরিমাণ এবং তাদের ওপর অত্যাচারের মাত্রা একের পর এক বাড়ছে। এবং যশোর বলে একটি জায়গা দেখুন আমরা ফোকাস করছি, সেখানে বারবার আক্রমণ হতে হচ্ছে সংখ্যালঘুদের এবং বিশেষ করে সনাতনী হিন্দুদের। আমি আবারও বলছি, কোট আনকোট সনাতনী হিন্দুদের ওপর বারবার আক্রমণাত্মক হচ্ছেন এই সব মৌলবাদীরা। প্রসঙ্গ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন ইউনূস। কি করছেন তিনি? বসে বসে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে একটিও স্টেপ নেওয়া হয়নি। উল্টে কি বলা হচ্ছে ইউনূস সরকারের পক্ষ থেকে? বলা হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডার জন্যে এই সব স্টেপ নিচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যম এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরে কিছু দেশ। তারা বলছেন, তারা থ্রেট করছেন। শুধু ইউনূস সরকার নয়, ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে কিছু ব্যক্তি, তাদের পাওয়ার বেড়ে চলেছে, তারা তাদের ক্ষমতা দেখাচ্ছেন, তারা সেখানে বসে থেকে হুমকি দিচ্ছেন, নানান রকম হুমকি প্রদর্শন করছেন। আপনাদের সামনে এমন কিছু বিস্ফোরক ফুটেজ আমরা রাখার চেষ্টা করব, ছবি রাখবো আগামী 1 ঘন্টা, যা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তার কারণ বেছে বেছে সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ, বেছে বেছে সনাতনী হিন্দুদের যারা ছাত্রছাত্রী সেখানে পড়াশুনো করছেন, বাচ্চা ছেলে মেয়ে, তাদের ওপরও অত্যাচার চলছে। কিন্তু তার আগে সনাতনী হিন্দু প্রসঙ্গ যখন আসছে, তখন আপনারা জানেন এই কয়েকদিনে একটি বিষয় অত্যন্ত হাইলাইটেড, তা হলো ইসকন।
সেই ইসকনে একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছেন এই মৌলবাদীরা। বারবার করে আক্রমণ করেছেন ইসকনের বিভিন্ন প্রান্তে এবং ইসকন নিয়ে রীতিমতো বিরুদ্ধাচরণ করা হচ্ছে, নানান রকম প্রসঙ্গ টানা হচ্ছে যে এই সব ইসকনের যারা সন্ন্যাসী রয়েছেন তারা আদতে অন্যরকম কোনো ব্যাখ্যা দেন, ধর্মের ভিত্তিতে বারবার করে তাদেরকে টার্গেট করা হচ্ছে। এটি প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আরও কিছু বিশদ আলোচনা করব এবং অনেক পয়েন্টস রয়েছে যা আগামী 1 ঘন্টায় আপনারা জানতে পারবেন। দেখুন, বাংলাদেশের অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে মন্দিরে মন্দিরে। হিন্দুদের ওপর নির্যাতন ক্রমশ বাড়ছে। হামলা একের পর এক মন্দিরে। মধ্যরাতে হামলা চালানো হলো ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ডের ইসকন মন্দিরে। পেট্রোল ফেলে জ্বালিয়ে দেওয়া হলো মন্দির চত্বর। মন্দিরে রাধাকৃষ্ণ, লক্ষ্মী নারায়ণের যেসব বিগ্রহ ছিল সব পুড়ে ছাই। আপনার রাত 8টার দিকে এখানে কিছু দুর্বৃত্ত পিছন দিয়ে ওই যে ট্রেনগুলো ওইখান থেকে স্লো খুলে ওই দিক দিয়ে আপনার কি বলে ওই যে পেট্রোল দিয়ে অকটেন দিয়ে আগুন দিয়ে করে যেগুলো পুড়ে ফেলছে। এখানে যে আমাদের বিগ্রহ লক্ষ্মী, আমাদের লক্ষ্মী দেবী, তারপর নারায়ণ, লক্ষ্মী দেবীর শাড়ি পরা ছিল, নারায়ণের ধুতি পরা ছিল, এগুলো সব পুড়ে ফেলছে। আর এই যে এখানে আপনার এই ছিল যে পর্দা ছিল টানানো পুরোটা, এগুলো সব একদম পুরো ছাই করে ফেলছে। তো ওদের আরো বড় কোনো প্ল্যান ছিল। এদের মাঝখানে এসে আবার আমার ভাইস্তা একটু বের হয়েছে রাত 8টার সময় ঘর থেকে, পয়সা দুয়ারে দাঁড়াইছে, দেখে যে এখানে আগুন জ্বলতেছে। তো সাথে সাথে এসে এগুলা জল টল দিয়ে আমরা করছি। তারপর আমাদের সবাইকে ডাকছে, ডাকার পরে তারপরে আমরা পিছনে গেলাম। যখন আমরা পিছনে গেছি তখন ওই এখানেই ছিল, মানে আমাদের সাউন্ড পাইয়া ওই দিক দিয়ে বের হয়ে চলে গেছে দুর্বৃত্তরা, মানে যারা আসছিল ওটা বের হয়ে চলে গেছে। কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, প্রতিনিয়ত হুমকি পেয়ে চলেছেন তিনি। ইসকনকে নিষিদ্ধ করা না হলে সব ভক্তদের খুন করা হবে। फिर से एक अटैक हो गया। अभी और भी मेरे पास में कई वीडियोज आए हैं जहां पर हम देख सकते हैं कि कुछ लोग बहुत ही खतरनाक बोल रहे हैं इस्कॉन के भक्तों के लिए। कहा जा रहा है कि अगर इस्कॉन को बैन नहीं किया जाएगा तो हम लोग इतने दिन का मोहलत देते हैं, और अगर सरकार इस्कॉन को नहीं बैन करेगी तो हम लोग खुद इस्कॉन के लोगों की हत्या करना शुरू करेंगे। অভিযোগ, হিন্দুদের ওপর অত্যাচারে মদত দিচ্ছে ইউনূস সরকার। রাত বাড়লেই প্রতিদিন মৌলবাদীদের হামলা, অত্যাচার, নির্যাতনের ঘটনা ঘটছে ওপার বাংলায়। বহু সংখ্যালঘুর মানুষ বাংলাদেশ ছেড়ে আশ্রয় নিতে চাইছেন এপার বাংলায়। হিন্দুদের ওপর আক্রমণের নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে বারবার আবেদন জানিয়েছে ভারত সরকার, কিন্তু থামেনি হিংসা। তবু ইসকন কর্তাদের আশা বোধোদয় হবে ইউনূস সরকারের। तो हम लोग बहुत आशा कर रहे थे कि इसके बाद लगता है कि अब बदलाव आएगा स्थिति में, लेकिन जो स्थल पर देख रहे हैं वो तो भिन्न चित्र है। फिर से एक अटैक हो गया। আদেও কি সচেতন হবে ইউনূস সরকার? থামবে কি হিন্দু, বৌদ্ধ, চাকমাদের ওপর আক্রমণ, নির্যাতন? হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি ইউনূস সরকার? রাধারমন দাসের আশা কি অধরাই থেকে যাবে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, প্রথমে হাত জোর করজোড়ে ক্ষমা চাইছি সেই সব দর্শকদের কাছে যারা একটু হলেও ভাবতে শুরু করবেন যে ধর্ম নিয়ে আমরা শো করছি না। আমরা বিশ্বাসী কবি কাজী নজরুল ইসলামের সেই কথাগুলোতে যে আমরা একই প্রাণে বাঁধা, একই সুতোয় বাঁধা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বিশ্বাস করি, কিন্তু তা সত্ত্বেও একের পর এক সনাতনী হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, প্রসঙ্গ উঠবে সেই সব মৌলবাদীদের ওপরে যারা দিনের পর দিন এই সব সনাতনী হিন্দুদের এবং বিশেষ করে বেছে বেছে হিন্দুদের যেভাবে আক্রমণ করছে। এরপরেও ইউনূস সরকার বলবে না এটা কোনো রাজনৈতিক বিবাদ, শুধুমাত্র এটার উপরে কোনো রকম ধরনের প্রপাগান্ডা বসানো যায় না। সত্যি কি বসানো যায় না? প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে রাখা গরম তথ্য, গরম কথাবার্তা নয়, প্রসঙ্গ খাবো, প্রত্যেকটি ডেট অনুসারে, একের ডেট অনুসারে হিন্দুদের বিভিন্ন হিন্দুদের উপরে কিভাবে হামলা হয়েছে
হামলা, 12ই আগস্ট মেহেরপুরে ইসকন মন্দিরে হামলা, এরপরে 3 অক্টোবর কুমিল্লা জেলায় দুর্গা প্রতিমায় হামলা, 11ই অক্টোবর চট্টগ্রামের দুর্গাপুজো মণ্ডপে বিশৃঙ্খলা, এরপর 11ই অক্টোবরে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির থেকে মুকুট চুরি হয়ে যাওয়া, এরপরে 12ই অক্টোবর ঢাকার তাঁতি বাজারে পূজা মন্দিরে হামলা, এর পরের ঘটনা 7ই ডিসেম্বর ঢাকার ইসকনের নামহাট্টা কেন্দ্রে হামলা। একের পর এক আগস্ট থেকে শুরু হয়েছে, যবে থেকে আপনারা জানবেন হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে, তা থামছে না, কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা বিদ্বেষ প্রকাশ করছেন, কাদের উপর বিদ্বেষ প্রকাশ করছেন? এবার তো প্রসঙ্গক্রমে বলতেই হচ্ছে, হাসিনা সরকারকে আদতে সরানোর পেছনে শুধুমাত্র কি অসন্তুষ্টি, শুধুমাত্র কি ভাষাগত নানান সমস্যা ছিল, শুধুই কি ছাত্র আন্দোলন ছিল, নাকি নেপথ্যে অন্য কোনো বড় রহস্য একের পর এক দিনের পর দিন রহস্য দানা বেঁধে গিয়েছে, যার জের আজকের এই ফসল বাংলাদেশে বপন হচ্ছে? হিন্দু বিদ্বেষ, সনাতনী হিন্দু বিদ্বেষ, কোট আনকোট সনাতনী হিন্দুদের ওপর একের পর এক অত্যাচার, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দুদের জমি কেড়ে নেওয়া, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে বাড়িঘরে আক্রমণ শানানো এবং সেখানে যারা সনাতনী হিন্দুরা রয়েছেন তাদের ওপরে পৈশাচিক অত্যাচার। একের পর এক ছবি ট্রাইব টিভি বাংলা দেখিয়ে এসছে, যেখানে দেখা গিয়েছে সনাতনী হিন্দুদের রীতিমতো লাঠি, রড, বিভিন্ন বিষয় দিয়ে, বিভিন্ন বস্তু দিয়ে তাদেরকে প্রহার করা হচ্ছে, কিন্তু না, যে ব্যক্তি মারা যাচ্ছেন সেই ব্যক্তিকে প্রহার করেই চলেছেন। এটা কেমন হিংসা? এটা আদৌ রাজনৈতিক হিংসা? এটা আদৌ ভাষা আন্দোলনের জের? এটা আদৌ ছাত্র আন্দোলনের ফসল? না, এটা রাজনৈতিক হামলা নয়, এ হামলা ধর্ম বিদ্বেষী হামলা। আপনাদের মনে থাকবে মহাভারতের কথা, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মের কথা বলতেন। না, ধর্ম মানে কোনো সনাতন হিন্দু কিংবা মুসলমান কিংবা খ্রিস্টান নয়। এই ধর্ম মানে একটু আলাদা, যেখানে শান্তির কথা বলা হয়। এ ধর্ম মানে যেখানে হিংসা, বিদ্বেষ, এ সব কিছুকে ঊর্ধ্বে উঠিয়ে মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটে। দেশে সব মানুষের সমান পরিচয়, তারা সেই দেশের নাগরিক। সংখ্যালঘু হতে পারে, সংখ্যাগুরু হতে পারে, প্রসঙ্গ তাদের মধ্যে নয়, প্রসঙ্গ সংখ্যাগুরুরা ঠিক কি করছেন সংখ্যালঘুদের জন্য। আদৌ সংখ্যালঘুদের জন্য তারা পাশে দাঁড়াচ্ছেন নাকি বিদ্বেষ তৈরি করছেন? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে, কিন্তু তার আগে পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অ্যাডভোকেট অমলেন্দু দত্ত, আপনাকেও বিজেপি সমর্থক। আপনাকেও স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমার প্রথম প্রশ্ন সরাসরি চলে যাবে সনাতনী হিন্দু বিদ্বেষ এর পরেও এই ভারতবর্ষে নানান ক্ষেত্রে এখনো পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে রতনবাবু আপনাদের মনে থাকবে বাংলাদেশে যা ঘটছে, সনাতনী হিন্দুদের উপর যেভাবে আক্রমণ চলছে, এই আক্রমণ আজ প্রথমবার নয়। 71-এর সময় তো এই একই ঘটনা ঘটেছিল। কেন একই রকম ঘটনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ভারতের টান তো টানতেই হবে? তার কারণ আমাদের দুই দেশেরই ভাষাগত, চয়নগত একেবারে সেম টু সেম। সেই জায়গায় আপনারা কি বলবেন রতনবাবু? কেন এখনো পর্যন্ত আপনাদের থেকে সেরকম কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে না রতনবাবু? শুনুন রঞ্জন দাস, শুভ সন্ধ্যা। ট্রাইব টিভির যে সমস্ত আপনারা আছেন সকলকে ধন্যবাদ। দেখুন, আজকে বাংলাদেশ যে একটু ইতিহাসটা না জানলে মুশকিল। 71-এ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু ইন্দিরা গান্ধী, বাংলাদেশ স্বাধীনতার পেছনে ইন্দিরা গান্ধীর কিন্তু বিশাল একটা বড় ভূমিকা ছিল। কারণ ইন্দিরা গান্ধী সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। যখন বাংলাদেশ পাকিস্তানিরা যেভাবে বাংলাদেশিদেরকে হত্যা করেছিল, প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবর তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে এই বাঙালি জাতিকে আর দাবিয়ে রাখা যাবে না। এই বাঙালি জাতি যখন মরতে শিখেছে, এই বাঙালি জাতির স্বাধীনতা বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বে। তার যে 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের পর কিন্তু গোটা বাংলাদেশের মানুষ
যে যা পেরেছিল তাই নিয়ে কিন্তু এই বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তখন কিন্তু ভারতবর্ষে শেখ মুজিবুর ইন্দিরা গান্ধীর কাছে রিকোয়েস্ট করেন যে এরকম এরকম পরিস্থিতি আপনারা সহযোগিতা করলে আমরা কিন্তু পাকিস্তানকে এই দেশ থেকে সরাতে পারবো। ইন্দিরা গান্ধী কিন্তু পদক্ষেপ নিয়ে কিন্তু পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল 1971 সালে। স্বাধীন ভারত প্রতিষ্ঠা। তারপরে সেই সময় প্রায় 90,000 পাকিস্তানি সেনাদেরকে বন্দী করেছিল। কিন্তু তখন দেখা গেল যে সেই রতনবাবু আপনি একদম ঠিক বলছেন, অবশ্যই আপনি এই ইতিহাসের পাঠটা দেবেন, কোনো অসুবিধা নেই। প্রসঙ্গ উঠছে সনাতনী হিন্দুদের উপর নির্যাতন চলছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না? না অঞ্জনদা, দেখুন সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলছে সেটা যেরকম অস্বীকার করতে পারি না, এটা তো একদমই পারি না। পাশাপাশি কিন্তু ওখানে যারা উদারপন্থী যারা আছে, উদারপন্থী মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষ আছে তাদের উপরেও কিন্তু অত্যাচার চলছে। আমরা চাই এই ব্যালেন্সটা কেন রতনবাবু, এই ব্যালেন্সটা কেন? যে প্রসঙ্গ আমি বারবার করে আনতে চাইছি, এতগুলো ফুটেজ, সব ফুটেজ মিথ্যে বলছে, বেছে বেছে সনাতনী হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে। রতনবাবু আমি 100% আপনার সাথে একমত। আমি তো বলছি আপনাকে যে সনাতনী হিন্দুদের উপরে ওখানে অত্যাচার চলছে, এর তীব্র নিন্দা করছি আমরা। কিন্তু পাশাপাশি অঞ্জন দা, যখন আমাদের যে কৃষ্ণদাস যেই সন্ন্যাসী, আপনি কৃষ্ণদাস চিন্ময় কৃষ্ণ দাস, হ্যাঁ চিন্ময় কৃষ্ণ দাস, সেই সন্ন্যাসীকে যখন ওরা অ্যারেস্ট করে, তারা দেশদ্রোহিতার কারণে অ্যারেস্ট করে যখন নিয়ে যায়, আপনার মনে থাকবে, আপনার এই চ্যানেলেই দেখিয়েছেন যে সেখানে কিন্তু এক উদারপন্থী মুসলিম সমাজের একজন উকিল, তিনি কিন্তু তার হয়ে কিন্তু সওয়াল করতে গেছিল কোর্টে। তাকে কিন্তু পারেননি, সওয়াল করতে পারেননি, তার আগেই তাকে কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে। অযোধ্যা কুপিয়ে হত্যা করা ফেলা হয়েছে। আমি বলতে যাচ্ছি এই জায়গাটাতেই যে দেখুন, বাংলাদেশে আজকে এই পরিস্থিতি হঠাৎ করে কেন হলো? এই বাংলাদেশে তো গণতন্ত্র ছিল, বাংলাদেশে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ একসাথে বসবাস করেছে, শতাব্দীর পর শতাব্দী সেই দেশে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসছে। হঠাৎ করে কেন আজকে এই পরিস্থিতি তৈরি হলো? কারণ ওইখানে যে উগ্র মৌলবাদ যে যারা আছে ওখানে ওই দেশে, সেই তারা আজকে মাথা চাড়া দিয়েছে। তাদের মধ্যে কোন রকম কোন সম্প্রদায় বলে ব্যাপার নাই। যারা উদার মুসলিম এবং হিন্দু সনাতন ধর্ম, তাদেরকে ওই দেশ থেকে তারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অঞ্জনদা, দেখা যাচ্ছে যে আজকে আমরা এখানে বলতেই পারি যে যেহেতু ধরুন বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা যেখানে বসবাস করি মুর্শিদাবাদ ছেলে, আপনার মনে থাকবে একদম আমরা কিন্তু বর্ডারে গিয়ে দেখতে পাই বাংলাদেশের শহরের আলো গাড়ি চলছে। আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের খাদ্য খাবার সব এক, আমরা বাঙালি জাতি। কিন্তু কখনো আমাদের মধ্যে এরকম কিন্তু মানসিকতা তৈরি হয়নি। পাকিস্তানের প্রতি আমাদের যে মানসিকতা, বাংলাদেশের প্রতি কিন্তু সেই মানসিকতা ছিল না। কিন্তু আজকে আমরা কি দেখছি, যেই সরকার অন্তর্বর্তী যে সরকার চলছে, ইউনিস যে ভদ্রলোক তার ক্ষমতায় আছে, আমরা তাকে নোবেল পুরস্কার সরি রতনবাবু, আই এম সো সরি, আমি বিশ্বাস করি সৌজন্যতায়, কিন্তু আই এম সো সরি, যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, ইউনুস বাবুকে অন্তত পক্ষে ভদ্রলোক আমি বলতে পারলাম না। আমি উইথড্র করছি এই শব্দটাকে, সেন্সর করছি এই শব্দটাকে, আই এম সো সরি, পারছি না। আমরাও তাকে ভদ্রলোক বলছি না, কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু দেখুন, মানুষকে বাইরে নোবেল প্রাইজ দিয়ে কখনো কাউকে সম্মান দিয়ে সবকিছু বিচার করা যায় না রতনবাবু। না, আমরা বিচার করছি না, কিন্তু তার যে এরকম ভয়ানক চেহারা, সেটা তো আমরা আজকে বুঝতে পারছি। তার জন্য আমাদের যেটা করণীয়, আমাদের যেটা উচিত, যে আমাদের একটা বার্তা দেওয়া উচিত বাংলাদেশের সরকারকে। যেই সরকারটা আছে সেই সরকারের সাথে আমাদের কোনো রকম চেনা জানা নাই, আমাদের কোন রকম তাদের সাথে কোনো উঠা বসা বা কোন রকম দীর্ঘদিনের সম্পর্কও নাই। এর আগে যে সরকার ছিল তাদের সাথে আমাদের একটা, সেই সরকারের যারা প্রধান ছিল তাদের সাথে আমাদের একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে, তাদের সাথে কিন্তু আমাদের সেরকম ভাবে বোঝাপড়া নাই। তাই আমাদের খুব অবিলম্বে উচিত আমাদের সরকারকে, ভারত সরকারকে, সেখানে যেহেতু এক প্রতিনিধি গেছেন, আমাদের সচিব গেছেন, আমাদের এটা যদিও দেরি হলেও গেছেন, আমাদের একটা বার্তা পাঠানো উচিত। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের আঁচ কিন্তু আমাদের গায়ে এসে পড়ে। তাই আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। বুঝতে পেরেছি রতনবাবু, আপনি কি বলতে চাইছেন আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আমি একটু জানিয়ে রাখবো, শুধু আজ বৈঠক বলে বিষয়টি নয়, অনেক দিন ধরে ভারত সরকার বিভিন্ন রকমভাবে, কখনো কড়া বার্তা, কখনো বা সফটভাবে বাংলাদেশকে হুঁশিয়ারি অবশ্যই দিয়েছেন। একটা ছবি আপনাদের সামনে রাখছি, তারপর আমি সরাসরি অমলেন্দু বাবুর কাছে আসবো। ছবিটা একবার দেখুন। এখন
তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইতুল উম্মাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসলামকে যদি নিষিদ্ধ করা না হয়, হেলা সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অপেক্ষা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকাজের সময় নাই। ইসলামকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ করা হয়, ইসলাম আমাদের হাতে রেখে দেখেছে, আমরা কার করে দেখে ফেলবো। কথায় কেমন বলি আমরা ভয় ভয় না, পড়বে না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের মাঝের সন্তান আব্দুল সালাম সাহেবের কারাগারে ছিলাম। আপনাদের এই এলাকার সন্তান আলহামদুলিল্লাহ হাসিনার প্রেতাপে তারা নতুন করে ইসকনের মাথায় ভর দিয়ে এই যুব সমাজে এই যুবক ভাইরা ভলান্টিয়ার গিয়ে দরকার নাই, প্লিজ বুঝতেছেন না। আমি খুব ধন্যবাদ চেয়েছিলাম আমার বাড়িয়া সাহেব গুলাম ভাই যেভাবে ইসকন মারছি, ইসকনের ওই পান্ডাগুলা করবে কুপান দিয়ে মা থাকা আমাদের জন্য এখন যথেষ্ট না। এই মা ফেলায়া মুসলমানদের এখন অসহায় হতে হবে। সময় এসে গেছে, এটা আমরা বুঝতেছি না। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা মনে করছি কথা ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার, আমি জানি না আপনার নাম কি, জানতেও চাই না, ইন্টারেস্টেড নই। প্রসঙ্গ উঠছে যখন আপনি সরাসরি বলছেন মুসলমান ভাইদের, সরাসরি যখন প্রভোগ করছেন, বলছেন অস্ত্র তুলতে হবে, এবং কি বলছেন আপনি, সাফ অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাকে বলা হচ্ছে হিন্দু সমাজ শুধু নয়, সমস্ত সমাজ গর্জে উঠতে পারে যদি কিনা আপনারা এইরকমভাবেই ধর্ম বিদ্বেষ চালিয়ে যেতে পারেন। এবং মাথায় রাখবেন, আপনি হাসিনা সরকারের কথা বলছেন, একই সঙ্গে প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, এই ইউনূস সরকার ইতিমধ্যে যে বিদ্বেষ তৈরি হয়েছে বাংলাদেশে, একের পর এক যে অত্যাচার শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর, এই ইউনূস সরকার সরাসরি বলছেন রাজনৈতিক বিদ্বেষ, এটার মধ্যে ধর্ম বিদ্বেষ নেই। এই ব্যক্তি তাহলে কে? এই ব্যক্তি অকপট কি করে যে কোনো প্রকাশ্যে স্বাভাবিকভাবে সমাজ মাধ্যমের সামনে ডিরেক্টলি বলছেন কি করে এটা রাজনৈতিক বিদ্বেষ নয়, এবার ধর্ম বিদ্বেষে আসতে হবে। ধর্ম বিদ্বেষ সরাসরি তিনি বলছেন। তাহলে ইউনূস সরকার সঠিক বলছেন নাকি এই সব ব্যক্তিরা সঠিক বলছেন? যদি ইউনূস সরকার সঠিক বলেন তাহলে এই ব্যক্তিদের কেন জেলে পোড়া হচ্ছে না? আর যদি ইনি সত্যি বলেন তাহলে ইউনূস সরকার তার ভাবমূর্তি বুঝিয়ে রাখতে পারছেন কি? আমি সরাসরি এই প্রশ্ন নিয়ে চলে যাব অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু বাবু, এই ইউনূস সরকার সরাসরি বলছেন যে এটা রাজনৈতিক বিদ্বেষ, যা হচ্ছে বাংলাদেশে সেটার মধ্যে ধর্মের কোনো প্রেক্ষাপট নেই। এই ব্যক্তি যার বাইট আমরা শোনালাম, আমি চিনতে ইন্টারেস্টেড নই, বিশ্বাস করুন, ইনার সম্বন্ধে আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু একটি বিষয়ে ইন্টারেস্টেড, সাধারণ মানুষ, গণতন্ত্র এবং একের সঙ্গে আরেকজনের সম্পর্ক ঠিক কী। এই জায়গা থেকে এই ব্যক্তি কি করে এরকম কথা বলছেন যে মুসলমানদেরকে অস্ত্র তুলে নিতে হবে? শুভ সন্ধ্যা অঞ্জনদা, আপনার আজকের এই যে বিষয় যে বাংলাদেশে যে সত্যিকারের আজকে হিন্দু নিধন হচ্ছে, সেটা বিভিন্ন ভাবে তাদের এই যে আপনি যে তথ্যগুলো তুলে ধরলেন এবং যে তারিখ দিয়ে বোঝালেন যে না ক্রমাগত ভাবে ইউনিস এই যে ভদ্রলোক বলছেন, আপনি কেউ বলছেন বা আপনি অপোজ করছেন, এটা বাস্তব কথা। উনি মুখোশের আড়ালে থেকে উনি নিজের মতন করে যে চলছেন না সেটা প্রমাণ করছেন। কেন কোনো ব্যক্তি যদি প্রশাসনের বা একটা দেশের রাষ্ট্রনায়ক হতেন তাহলে উনি একটা দৃঢ় কিছু ব্যবস্থা নিতেন। উনি যে রাষ্ট্রনায়ক নয় সেটা উনি প্রমাণ দিচ্ছেন। আজকে বাংলাদেশটাকে চালাচ্ছে বহিরাগত কোনো শক্তি, জামাত, এরা বাংলাদেশ চালাচ্ছে। ইউনিস কাঠের পুতুলের মতন বসে আছেন, তার জন্য তিনি কিছু নির্ণয় নিতে পারছেন না বা তিনি কিন্তু কোনো সঠিক বক্তব্য দিতে পারছেন না। অমলেন্দু, তাহলে কি আমরা এক কথায় বলতে পারি এই ইউনূস সরকার আসলে অপদার্থ, চালাতে পারছেন না দেশ? তাহলে তাকে সেখান থেকে সরে আসা উচিত। বাংলাদেশ এবং সাধারণ মানুষের লাইফ নিয়ে এইভাবে খেলতে তিনি পারেন না। একদম ঠিক কথা অঞ্জনদা। আজকে ইউনিস সরকার বলাটাই ভুল, এটা কোনো সরকার নয়। এটা যদি সরকার হতো তাহলে সরকারের মাথায় রাষ্ট্রনায়ক থাকতেন।
বা রাষ্ট্রের যিনি মেন সর্বোচ্চ পদাধিকারী উনি থাকতেন, এটা তা নয়। ইউনুসকে কাঠের পুতুল হিসেবে বসিয়ে জামাতরা আজকে এই সরকারটাকে বা এই যে মৌলবাদীরা যারা এই যে বক্তব্য দিচ্ছে, যার বক্তব্য আপনি একটু আগে দেখালেন, তাদের কন্ট্রোলে বাংলাদেশ চলে গেছে। যেমন ভাবে সিরিয়াতে আজকে আপনারা ঘটনাটা জানেন, সিরিয়াতে আজকে কি হয়েছে, সিরিয়াতে তো হিন্দু জনগোষ্ঠী নেই বা হিন্দুরা নেই। সিরিয়াতে আজকে তাদের বিক্ষুব্ধ গোষ্ঠীরা কি করেছে, প্রেসিডেন্টকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সিরিয়ার আজকেই প্রেসিডেন্ট তাদের দেশে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দামাস্কাস শহরে গোটা আতঙ্কবাদীরা দখল করে নিচ্ছে তাদের রাজধানীতে। সেই রকম বাংলাদেশে একই অবস্থা চলছে সিরিয়ার মতন। বাংলাদেশে যেহেতু মুসলমানদের একটা নেচারই আছে, যেটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বারবার বলে আসি, যে প্রথমে আমাদের মুসলমান বাদে অন্য কাউকে বলে তাদেরকে আঘাত করো, যেখানে তাদেরকে পাবে না তখন মুসলমানের অন্য মুসলমানকে আঘাত করো, যেটা সিরিয়া থেকে আজকে প্রমাণ হয়েছে। এই যে মুসলমান তাদের মাদ্রাসায় যে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে সেখান থেকে যে খুন খারাপি মার্ডার করা এইগুলো যে শিক্ষা দেওয়া হয়, তার প্রমাণ এইসব বাচ্চা ছেলেদের এইসব যে বক্তব্য থেকে উঠে আসে। আজকে আমাদের সরি, আমি এনাকে বাচ্চা ছেলে বলতে পারছি না। যে ব্যক্তি এইভাবে ধর্মের নামে এইভাবে যারা প্রভোগ করে তাদেরকে আমি অন্তত বাচ্চা বলতে পারছি না। আর এই সব বাচ্চাদেরকে যারা কন্টিনিউয়াস সামনে পোর্ট্রে করে তাদের ওপরও যথেষ্ট ধিক্কার জানাচ্ছি আমরা ট্রাইব টিভি বাংলা। ঠিক, তাদের মাদ্রাসা থেকে একটা 5 বছরের শিশু যখন যাচ্ছে তাদের তালিম নিতে, সেখান থেকে তাদের হিন্দু বিদ্বেষী শেখানো হয় ধাপে ধাপে, বা মুসলমান নয় এমন যে কোনো সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষ দেখানো হয়। এবং মুসলমানরা যে আগ্রাসী হয়ে উঠেছে, এবং তারা যে আজকে সিরিয়ার ঘটনা এই কারণেই বললাম, বাংলাদেশে আমাদের হিন্দু জনগোষ্ঠীকে পেয়েছে বলে ওদেরকে মারছে, সিরিয়াতে হিন্দু জনগোষ্ঠী পায়নি বলে নিজেদেরকে মারছে। আজকে এই যে আতঙ্কবাদী ইম্পোর্ট করছে ভারতবর্ষ বাংলাদেশের মাধ্যমে, বা ভারতবর্ষে তারা যে এক্সপোর্ট করছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রশাসন, আমরা বারবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বলে এসেছি, পশ্চিমবঙ্গের প্রশাসন তার ফায়দা নিচ্ছে এই অনুপ্রবেশকারীর মাধ্যমে। তার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসন চুপ আছে বলে আজকে বাংলাদেশ আরো এত কিছু করতে পারছে। আজকে ভারতবর্ষের সাথে অন্যান্য দেশগুলো যে আছে তার সাথে যদি বাংলাদেশকে জুড়ে দেওয়া হয় তাহলে একই কথা হবে না। কেন, প্রতিবেশী অন্যান্য দেশের সাথে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ এমন একটা দেশ, আপনি দেখেন যদি, তাহলে মনে 3 দিক থেকে ভারতবর্ষ ঘেরা। যে দেশ 3 দিক থেকে ভারতবর্ষ ঘেরা, একদিকে সমুদ্র, সেই দেশের সেনাবাহিনীর বা পূর্বতন সেনাবাহিনীতে যারা কাজ করেন বা সেনা অফিসার ছিলেন, তাদের কি করে সাহস হয় ওপেন রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষকে আস্ফালন দেখানোর? তারা যদি 71, আমার পূর্ববর্তী বক্তা যে কংগ্রেসের গুণগান গাইলেন, তিনি যদি বলছেন 71-এর যুদ্ধের কথা যদি তারা মানতেন, আপনারা টিভিতে বা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন যেসব প্রাক্তন সেনাকর্তারা ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে কথা বলছেন যে ভারতবর্ষকে আমরা উড়িয়ে দেবো, 3 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব, এসব প্রাক্তন বলছেন। এইসব সেনারা বাহিনীর অফিসাররা হয়তো বাংলাদেশের 71-এর যুদ্ধে আমাদের ভারতীয় সেনার জন্য হয়তো বেঁচেছেন, তারা নিজেরাই বেঁচেছেন, আর তারা আজকে এইসব আস্ফালন দিচ্ছেন। তো এটা কিছু নয়, এটা শুধু হিন্দু নিধন ওখানে চালানোর চেষ্টা করছে বাংলাদেশে জামাতিরা। কেন, তারা জানে যে হিন্দুদেরকে আমরা আগে ভয় দেখিয়ে 20% হিন্দু যেখানে 47 সালে দেশভাগের সময় ছিল, সেখানে আজকে 8%-এ নামিয়ে এনেছি আমরা। এই আর শুধু যদি নিধন চালাই, একেবারে অমরেন্দ্রবাবু, শুধুমাত্র হিন্দু বিদ্বেষ নয়, সনাতনী হিন্দু বিদ্বেষ নয়, সংখ্যালঘুদের বিদ্বেষ নয়, আমি বলছি কোট আনকোট অর্থনীতির ওপরও প্রভাব পড়ছে। শুধুমাত্র একটি বিষয় নয়, বাংলাদেশ ধীরে ধীরে ভঙ্গুর একটি রাষ্ট্রতে পরিণত হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, যারা বাংলাদেশের দর্শক ইতিমধ্যে ট্রাইব টিভি বাংলা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা জেগে উঠুন। তার কারণ, যে সরকার এই কাজগুলো করতে পারে সেই সরকার দেশকে কোন দিকে নিয়ে যেতে পারে আপনাদের কোনো ধারণা নেই। এনারা আপনাদের ভোটে সেখানে জয়যুক্ত হয়নি, এনারা নিজেরা নিজেদের রাষ্ট্রকে তৈরি করার একটা চেষ্টা করছেন, নিজেরাই নিজেদেরকে নেতা বানিয়ে ফেলেছেন, এবং যার জেরে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। জেগে উঠুন, বারবার বলা হচ্ছে, তার কারণ হিন্দু মুসলমান ভাই সেখানে কোনো রকম ধর্মের বিদ্বেষ নেই। যে বা যারা এই ধর্মের বিদ্বেষ তৈরি করবার চেষ্টা করছে তাদেরকে ডিটেক্ট করুন, তাদের দিকে রুখে দাঁড়ান। তার কারণ
এরপরে আর কোনো জায়গা থাকবে না হিন্দু মুসলমান এই ভেদাভেদি, অন্তত ৭১-এর সময়তে আবারও পৌঁছে যাওয়ার মতো সময় কিন্তু ২০২৪ নয়। কেন বলছি, আরেকটা ছবি আপনাদের সামনে রাখছি যেখানে স্পষ্টত বলা হচ্ছে যে কলকাতার বুকে তারা অ্যাটাক করবে। ভাবা যায় বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনী কলকাতায় অ্যাটাক করবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার ইউনুস, ভালো করে শুনে নিন, ভারতকে জাগাবেন না। ভারত এখনও আপনাদের সমঝোতার পর্যায়ে রেখেছে, এখনও ভদ্রভাবে আপনাদের সঙ্গে কথা বলছে, জাগিয়ে দেবেন না, না হলে আরও অন্যদিকে যাবে। ইনস্ট্রাকশন একটাই, অ্যাকশন অনেকবার। দেখুন, ভারত কোনো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে যুদ্ধ জিতবে না। আমরা বলে দিচ্ছি, 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল্ড করে নেব। আমরা তো হোল্ড করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা আমাদের আছি। আমরা ৫,০০০ সদস্য, এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, ২,৫০০ আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি ৩০ লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু ২ লক্ষ সৈনিক না, আমাদের সাথে ১৮ কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি ৪ দিনের মধ্যে আমরা কলকাতা হোল্ড করে নেব। আমরা তো হোল্ড করে নেব, আসাম তো হোল্ড করে নেব। ভারত তো দূরের কথা। আপনাদের সঙ্গে আমি ওই বক্তব্যটা শুনছিলাম, আমি একটু পিসিআরকে বলবো একটু শেয়ার করে নিতে স্ক্রিনটা, যেখানে অমলেন্দুবাবুও থাকবে এবং রতনবাবুও থাকবে। অমলেন্দুবাবু, রতনবাবু দুজনকেই বলছি, আপনাদের হাসি পাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার না বড্ড হাসি পাচ্ছে। কেন বলছি, তারা বলছেন ২ লক্ষ সৈন্য এবং তার সঙ্গে ১৮ কোটি জনগণ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি জানি না এই ব্যক্তিটিও কে, আমাদের দেশের জনসংখ্যা কত, সেনাবাহিনী কত, আমাদের এই রাজ্যের জনসংখ্যা যদি তারা জানে, তা শুনলেই হয়তো এই যে আস্ফালনটা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এই যে কটূক্তিগুলো তারা করছেন, এই আক্রমণাত্মক শব্দগুলো ব্যবহার করছেন, এটা আমি জানি না তাদের মধ্যে ভয় তৈরি হবে কিনা। তার কারণ বলা হয় যে কনফিডেন্স যখন একেবারে উচ্চ পর্যায়ে, তখন নাকি ওভার কনফিডেন্সে সেটা পরিণত হয়, এবং এই ওভার কনফিডেন্স অনেকটা ওই যে সেই অতি লোভে তাঁতি নষ্টের মতো। আমি সরাসরি রতনবাবুর কাছে চলে যাব। রতনবাবু, আপনি নিশ্চয়ই এবার বলবেন যে এই সব ব্যক্তিগুলো আদতে যে ধর্মেরই হোক না কেন, এনাদের আর যাই হোক এইভাবে স্টেটমেন্ট দেওয়ার মতো জায়গায় থাকা উচিত নয়। রতনবাবু, দেখুন অঞ্জনদা, এই যারা এই ধরনের কথা বলছে, এরা অ্যাকচুয়ালি এরা বলছে না কথা, এদের পেছনে রয়েছে পাকিস্তান, রয়েছে চীন। কারণ দেখুন, ওই দেশের অভ্যন্তরীণ যে ঘটনা ঘটেছে, তার সাথে ভারতবর্ষকে দেখে নেব, ভারতবর্ষকে দখল করে নেব, এই জেলা ওই জেলা দখল করে নেব, কলকাতা দখল করে নেব, এইটা শুনে মানে রাস্তার ঘোড়াও হাসবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখুন, ওই দেশে যে রাস্তার ঘোড়াও হাসবে, যেটা হয় না। কিন্তু ঘটনা হচ্ছে অঞ্জনদা, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে পাকিস্তান, যেই পাকিস্তানকে আজকে বাংলাদেশের মানুষ বলুন আর পশ্চিম বাংলার মানুষ বলুন, আর আমরা যারা বর্ডার সংলগ্ন এলাকায় যারা আমরা বসবাস করি, আমরা যে আজকে ইন্দিরা গান্ধীর কথা খুব মনে পড়ছে, যে আজকে ইন্দিরা গান্ধীর জন্য আজকে বাংলাদেশ তৈরি হয়েছে, একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। রতনবাবু, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করবো। আপনি ইন্দিরা গান্ধীর কথা বলছেন, আমি বলছি শেখ মুজিবুর রহমানের কথা, আমি বলছি শেখ মুজিবুর রহমানের কথা। ইন্দিরা গান্ধী তো অনেক পরে অন্য দেশের। আমি বলছি শেখ মুজিবুর রহমানের মূর্তিও তারা ভেঙে ফেলেছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না রতনবাবু? ভার্ডিক্ট দেওয়া হচ্ছে এটা ছাত্র আন্দোলন হতে পারে না, তার কারণ শেখ মুজিবুর রহমানের মূর্তি যারা ভেঙে ফেলেন, তারা অন্তত ইন্দিরা গান্ধীর কথা মনে করবেন না রতনবাবু? একদম, শুধু শেখ মুজিবুর না অঞ্জনদা, আপনি ঠিকই বলেছেন, যে শেখ মুজিবুরের সাথে সাথে যারা বাংলাদেশে রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীত, সেটাকেও মুছে ফেলার চেষ্টা করছে। এবং শেখ মুজিবুরের কদিন আগেই দেখলাম যে তার টাকাতে, যারা নতুন টাকা ওরা ছাপাতে চাচ্ছে, সেই টাকাতেও নাকি শেখ মুজিবুরের ছবি থাকবে না। তাহলে কোন জায়গায় পৌঁছিয়েছে আজকে বাংলাদেশে? যে মৌলবাদ, যে বিজেপির দাদা বলছিলেন যে জামাত বা বিভিন্ন ওই দেশের যে মৌলবাদী যে সংগঠনগুলো, তারা মাথা চাড়া দিয়েছে। আজকে বলুন তো অঞ্জনদা, মিডিয়ার সামনে ওখানকার সেনাপ্রধান বলছে যে কতগুলো জঙ্গি ছাড়া পেয়েছে, জঙ্গিকে তাদেরকে ছাড়া হয়েছে জেল থেকে যদি জঙ্গি ছাড়া হয়, তাহলে সেই জঙ্গিগুলো কি তারা বসে থাকবে? তারা দেখানোর চেষ্টা করছে যে ওই দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে
সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে তারা বুঝাতে চাচ্ছে যে ভারতবর্ষের সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের কে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অঞ্জনদা, এই দেশ আপনি একটু আগেই বললেন যে এই দেশ স্বাধীনতার পিছনে ওই দেশের হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা কিন্তু লড়াই করে এই দেশকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে। তাদের মধ্যে কিন্তু প্রচুর মানুষ এরকম আছে যে যারা চায় যে এইরকম মৌলবাদ বা যারা উগ্র মৌলবাদ যারা আছে এই বাংলাদেশে যারা মাথা চাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াক, তাদের বিরুদ্ধে। পাশাপাশি আমাদের যেটা রাষ্ট্রের কর্তব্য, আমাদের যে সরকার আছে তাকে আমরা অনুরোধ করবো সেই সরকারকেও যে আপনি সর্বদলীয় একটা বৈঠক ডাকুন, কংগ্রেসকে সাথে নিয়ে আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে। আপনার কিসের অসুবিধা? আমরা তো চাই যে আপনি সবাইকে নিয়ে একসাথে আলোচনা করুন, করে একটা সিদ্ধান্ত নিন। কারণ এই সরকার বাংলাদেশে যা ঘটনা ঘটছে এই কিন্তু থেমে থাকার নয় অঞ্জনদা। এই আজ কিন্তু আমাদের পড়তে শুরু করেছে, আমাদের বিভিন্ন জায়গাতে কিন্তু এর আমরা কিন্তু উত্তাপ অনুভব করতে পাচ্ছি। তাই খুব তাড়াতাড়ি আমরা বলবো জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমাদের নেতারাও এই বার্তা পৌঁছেছে যে সরকার আছে 56 ইঞ্চি বডি নিজেকে বলেন আমরা তার সাথে আছি। আমরা জাতীয় কংগ্রেস রাষ্ট্রের যখনই একটা কোনো পরিস্থিতি খারাপ হবে আমরা কিন্তু সেই সরকারের পক্ষে আছি। সর্বদল বৈঠক করে উনি সিদ্ধান্ত নিন। রতনবাবু, আমি জানি না আপনি বুকের ইঞ্চির মাপ কেন বলছেন। রতনবাবু, আমি জানি না বুকের ইঞ্চির মাপ আপনি কেন বলছেন, কিন্তু আমি জানি বাংলাদেশের কিছু লোকের যারা এই মৌলবাদ শব্দটা যাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তাদের বুকের পাটা এবং এই ইঞ্চিতে যে হিসেবটা হচ্ছে তা কতটা গেলে পরে ভারতীয় দূতাবাসে তারা আক্রমণ করে। আপনাদের সামনে একটি প্রতিবেদন রাখছি, দেখুন, তারপর বুঝতে পারবেন এই সময়টা কে প্রধানমন্ত্রী এবং কোন প্রধানমন্ত্রীর কত ইঞ্চি বুক তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হিন্দু আর বাংলাদেশে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিদ্বেষ। দেখুন। সোমবার ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত বাংলাদেশের মধ্যে হবে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। কিন্তু রবিবারই ঢাকার ভারতীয় দূতাবাসের সামনে হুলস্থুল বাঁধালো খালেদা জিয়ার দল বিএনপি। হাসিনা সরকারের পদত্যাগের পর এখন বাংলাদেশে প্রধান শক্তিধর রাজনৈতিক দল খালেদা জিয়ার বিএনপি। রবিবার বিএনপির ভারতীয় দূতাবাস অভিযান কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় ঢাকায়। মিছিল শুরু হয় ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। মিছিল যতই এগোয় ততই বাড়ে উত্তেজনা। প্রকৃত অর্থে এ ছিল ভারত বিরোধী মিছিল। রামপুরায় ব্যারিকেড করে পুলিশ, আটকে দেয় বিএনপির মিছিল। 1 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ হয় রাস্তা। অবশেষে বিএনপির 6 জনের প্রতিনিধি দল যান ভারতীয় হাইকমিশনের ভেতরে। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে অশান্ত পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে। হাসিনা ঘনিষ্ঠ বলে পরিচিতদের পদ থেকে সরানো হয়েছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়েছে। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। কার্যত বেআইনিভাবে তাকে আটকে রাখা হয়েছে। একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। ভারত চায় বাংলাদেশে নিরাপদে থাকুক সংখ্যালঘুরা। ভারতের বিদেশ সচিব যে সেই বার্তাই দেবেন তা বুঝেই কি রবিবার বিএনপির ভারতীয় দূতাবাস অভিযান? তাই কি ইস্যু করা হচ্ছে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাস অফিসে হামলার ঘটনাকে? জল্পনা চলছে আন্তর্জাতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। রাজনৈতিক পরিচয় কি? বিএনপি নেতারা তাদের এই অসামাজিক কাজকর্ম করে বেড়াচ্ছেন এবং তাদের সাহস এতটাই বেশি যে ভারতীয় দূতাবাসে তারা রীতিমতো চোটপাট করতে যাচ্ছেন। বলছি আমদানি রপ্তানিটা একটু বন্ধ করে দেওয়া হোক নাকি? আমি সরাসরি অমলেন্দুবাবুর কাছে যাব। বাংলাদেশ এত বড় বড় কথা বলছে অমলেন্দুবাবু, আমদানি রপ্তানিটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। সেখানে কোনো রকম আর সফট কথা হবে না, পুরোপুরি কড়া বার্তা থাকবে এবং সরাসরি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং
সমাজ মাধ্যমে এটাও কিন্তু বেরিয়ে এসছে ফারাক্কা ব্যারেজের কথা। অমলেন্দু বাবু, নেক্সট স্টেপটা কি তাই হবে নাকি? দেখুন, সমাজ মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য অনেক নেতারা বা অন্য সমর্থকরা বিভিন্ন ভাবে কথা বলতে গিয়ে অনেক কিছু তাদের মন গড়া কথা বলেন, কিন্তু আপনারা জানেন গত 29শে নভেম্বর ভারত সরকার বিদেশ মন্ত্রকের তরফ থেকে যথেষ্ট শক্তভাবে বা কড়াভাবে এই বাংলাদেশে হিন্দু নিধনের জন্য বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মন্ডলীকে সচেতন করেছিল, এবং যাতে সেখানে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা থাকে, সুরক্ষিত হয়, তার ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে কড়াভাবে তাদের কাছে বিবৃতি দিয়েছিল। তারপরে আপনারা জানেন তার প্রত্যুত্তরও বাংলাদেশের বিদেশ দপ্তর থেকে দেওয়া হয়েছিল। তার মানে ভারত সরকার যথেষ্ট এটা শক্ত হাতেই ধরছে। এবার আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে মাত্র $3 মিলিয়ন কাছাকাছি ভারত বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে। আর ভারতের ইলেকট্রিসিটি থেকে শুরু করে ভারতের ইনফ্রাস্ট্রাকচারে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের থেকে শুরু করে ভারতবর্ষ থেকে আলু থেকে, পেঁয়াজ থেকে, বিভিন্ন মশলাজাত দ্রব্য থেকে শুরু করে এমনকি কটন থেকে শুরু করে প্রচুর জিনিস ভারতবর্ষ এক্সপোর্ট করে, সেখান থেকে ভারতবর্ষের নিঃসন্দেহে অনেক মুনাফা হয়। তো এটা বিদেশ মন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের এগুলো ঠিক করবে, এবং তার একটা পররাষ্ট্র নীতি আছে, সেই অনুযায়ী করবে। কেন বাংলাদেশে যেটা আছে, এটা ভারত বিদ্বেষী যে কার্যকলাপটা তারা শুরু করেছে, এটা ভারত সরকারের কগনিজেন্স নিঃসন্দেহে সরকার থেকে নেওয়া হবে। কিন্তু মেন তারা যেটা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে কি তারা না আমাদের ইন্টারনাল প্রবলেম। এটা তো বাস্তব কথা। আজকে কংগ্রেসের বন্ধুরা কিছু না পেয়ে এই বাংলাদেশের ছুতোয় সেখানে যে হিন্দুদেরকে নিধন করা আছে সেদিকে না গিয়ে তাদের মুসলিম ভোট ব্যাংককে ভারতবর্ষে সুরক্ষিত রাখার জন্য হিন্দু নিধন হচ্ছে সেখানে মুসলমানদের মাধ্যমে, সেটাকে হাইলাইট না করে তারা বারবার ইন্দিরা গান্ধী 71 দেখান। আরে মশাই, তখন বাংলাদেশের গোটা সমগ্র হিন্দু মুসলমান মিলে ভাষা আন্দোলনের মাধ্যমে আপনারা কোথায় ছিলেন সেই সময়? আমরা ইন্দিরা গান্ধীর কথা বলবো না, পূর্ব পাকিস্তানকে কথা বলবো, পাকিস্তান থেকে আলাদা করতে চেয়েছিলেন অঞ্জনদা। কোথায় সেখানে তাদের সমগ্র দেশ জুড়ে একটা ডিবেট টাইম, বিক্ষোভ বা বিরোধী বাবু দাঁড়ান না রতন বাবু, আপনি পরে কথা বলবেন। আমার ডিবেট হবে অমলেন্দু। 71-এ যখন হয়েছিল আপনি আপনার যুক্তি রাখুন। তখন বাংলাদেশের হিন্দুরা মুসলমানরা একসাথে মিলে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানে বসবাসকারী সমস্ত জনগোষ্ঠী পাকিস্তান সরকারের এগেনস্টে বিক্ষোভটা করেছিলেন। এইরকম হিন্দুদেরকে নিধন করার জন্য বা 8%কে দমন করার জন্য 92%-এর সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তাদেরকে বিভিন্নভাবে আঘাত করা বা তাদেরকে উৎখাত করার চেষ্টা করেননি। আজকে যেটা হচ্ছে, আজকে এই যে তারা যে কম বেশি যা কিছু আন্দোলন করেছেন চিন্ময় প্রভু, তার জন্য তাকে আজকে অ্যারেস্ট করে জেলে পুরে দিয়েছে দেশদ্রোহিতার ধারা লাগিয়ে। আজকে দেশদ্রোহিতার ধারা লাগালে আপনারা আমাদের ভারতবর্ষেও দেশদ্রোহিতার ধারা যদি কারোর পেছনে লাগে তাহলে তাকে তার আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই কোশ্চেন, তাকে তার আইনি প্রক্রিয়া নিতে দেওয়া হচ্ছে না কেন? তাকে তার হয়ে যারা অ্যাডভোকেট বা কাউন্সিলরা কোর্টে দাঁড়াচ্ছেন তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে কেন? এইটা আমাদের কোশ্চেন। তাহলে গণতন্ত্র নেই। চিন্ময় প্রভু তাদের দেশের কথা মতন যদি দেশদ্রোহী করে থাকেন, তাদের দেশ অনুযায়ী, তাদের দেশের অনুযায়ী যদি দেশদ্রোহিতা করে থাকেন, ভারতবর্ষ দেশদ্রোহিতার একটা অনেকেই জেলে আছেন, তারা তাদের আইনি পরিষেবা পান। তাদের হয়ে কেউ যদি অ্যাডভোকেট গিয়ে কোর্টে দাঁড়ান, তাহলে তাকে গিয়ে ভারতবর্ষের অন্য কেউ তাকে গিয়ে আঘাত করে না। তাহলে একজন যদি বেশ আবার আপনার কাছে আসবে, কিন্তু একটি ছবি আগে দেখেন, সেখানে আমি একটু বাংলাদেশের একটি ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে স্থানীয় বাসিন্দারা কি বলছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, কি ঘটনা কি এটাও কইতে পারি না, যে বা কি থেকে শুরু হয়েছে এগুলো কইতাম পারি না। হঠাৎ করে দেখা যায় যে আক্রমণ হয়ে গেলে কইতাম পারে। প্রায় তা 8:30-9 হয়ে গেছে। আইয়া তারা এদিকে উঠছে, এদিকে উঠতে এদিকে বাইরিয়া দিন দক্কা হইরা বাইরিয়া গোরদুয়ার বাইঙ্গা তারা আইসে আমরা ফিসের বাড়ি বাইঙ্গা আইসে এদিকে উঠতে আমরা এখানে হামলা দিছে।
দেওয়ার পরে কেন আমি কেন রয়েছি, আমার মহিলার যারা আমার বাচ্চা কাচ্চা এরা বাড়াইয়া জানির বয়ে তো এটা ভাঙ্গি লিছে, জানির বয়ে তারা বাড়াইয়া করতে নিতেছি কি। আর এরামটা লগইয়া দৈরা দিলেছি, এটা খুলনা মাত্র দৈরা দিলেছি আমরা গ্রামের মানুষ। এর পরেও লগইও আক্রমণ, ঘরের মানুষ আমরা পারি একটা দোলান ঘর গিয়ে আমাকে দৌড়িয়ে গেছিলাম, তার সব পালাইও আমরা দৌড়িয়া যান বাঁচাইছি। কেউ বন্যে দিয়ে গেছি, কেউ জঙ্গল গিয়ে লুকাইছে, কেউ দোলান ঘর আমাইছে। আমরা তো কোনো অপরাধ করছি না, যে দুষ করছে তারে মারো, যে দোষ করছে তারে মারো, যদি করে তারে মারো। আমরা তো কোনো অপরাধ করছি না, আমরা নিরীহ মানুষ, আমরা এখানে মারো, আমরা নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার চলছে একের পর এক। স্থানীয় বাসিন্দারা যারা সংখ্যালঘু তাদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, তারা সরাসরি বলছেন যদি কোনো দোষ করে থাকি তাহলে মারুন, কিংবা যারা দোষ করেছেন তাদেরকে মারুন। তারা অসহায় মানুষগুলোর উপর অত্যাচার চালাচ্ছেন। রতনবাবু, এরপরও হিন্দু মুসলমান এনারা কারা যারা দিনের পর দিন এই সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে এবং তাদের ঠাকুর ঘর ভেঙে দেওয়া হচ্ছে, ধর্মে রীতিমতো আঘাত করা হচ্ছে, এরপরেও ইউনূস সরকার চুপ, স্পিক টু নট। তারা বলছেন এটা রাজনৈতিক বিদ্বেষ, এটা ধর্ম বিদ্বেষ। রতনবাবু, অঞ্জনদা, যে ছবিগুলো আপনি দেখাচ্ছেন সত্যি এই ছবিগুলো হৃদয় বিদারক ছবি, দেখে খুবই খারাপ লাগছে যে এরকম যারা নিরপরাধ মানুষ, যারা সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে, তাদের উপরে বিনা কারণে তারা বলছে যে আমরা তো কোনো অন্যায় করিনি, তবুও কেন আমাদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছি অঞ্জনদা, যে দাদা একটু আগেই বললো যে এর তীব্র প্রতিবাদ বা এর বন্ধ হওয়া উচিত, অমুক করা উচিত, তমুক করা উচিত, চিৎকার করে করে বললেন। তো আমরা বলতে চাই যে এই চিৎকার করে করে এখানে বলছেন ঠিক আছে, কিন্তু আপনারা যারা সরকার চালাচ্ছেন, আপনাদের দল যে ভারতবর্ষ চালাচ্ছে, তো সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, ভারত সরকার কি করছে, সেই কথাগুলো বলুন। আমি সেই জন্য বলেছিলাম যে ইন্দিরা গান্ধীকে আজকে মিস করছে সবাই এই কারণে যে এই ধরনের ঘটনা ৭১-এ ঘটেছিল। ইন্দিরা গান্ধী কিন্তু তার পদক্ষেপ নিয়ে কিন্তু ২৪টা দেশ, যখন মুজিবরকে ফাঁসির অর্ডার দিয়েছিল পাকিস্তান, ২৪টা দেশের সাথে ইন্দিরা গান্ধী যোগাযোগ করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে সেই মুজিবরের ফাঁসিকে রদ করেছিল পাকিস্তানের জেলে। এটা আপনি জেনে রাখবেন, কারণ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পেরেছিল। আজকে এত বড় একটা বাংলাদেশে ঘটনা ঘটছে যেখানে আমরা বাঙালি, আমাদেরও পূর্বপুরুষরা বাংলাদেশে ছিল, অনেক অনেক পশ্চিম বাংলায় প্রায় আপনার ৩ কোটি মতো লোক বাংলাদেশি, তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে ছিল, তারা এই দেশে চলে এসছে। তো তারপরেও আজকে আমরা বলছি যে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এইখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারে না। অঞ্জনদা, আপনার মনে থাকবে ২১শে জুলাইয়ের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি ওই দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে যদি বর্ডারে এসে আশ্রয় নেয় তাহলে কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করব, ২১-এর মঞ্চ থেকে বলেছিলেন। কিন্তু কোথায় তিনি আজকে নিশ্চুপ কেন? তিনি সত্যি কথাটা বলতে অসুবিধা কোথায় অঞ্জনদা? আমরা জাতীয় কংগ্রেস করি, আমাদের নেত্রী, আমাদের প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সত্যি উদ্বেগজনক ঘটনা, সরকারের কিছু একটা করা উচিত। আমরা তো সরাসরি বলছি যে হ্যাঁ, ওখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুরা দের উপর অত্যাচার চলছে, পাশাপাশি শুধু হিন্দু নয়, উদারপন্থী যে সমস্ত মুসলমানরা আছে, যারা ধরুন শিক্ষক, সাহিত্যিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং যারা ধরুন আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে, তারাও একটা রাজনৈতিক দলের নেতা, তাদের উপরেও অত্যাচার হচ্ছে। বুঝতে পেরেছি রতনবাবু, আপনি যেটা বলতে চাইছেন সেটা বুঝতে পারছি। আমি একেবারে শেষ লগ্নের দিকে আছি, অন্তিম লগ্নের দিকে আছি। আমি সরাসরি অমলেন্দু বাবুর কাছে চলে যাবো। আমার শঙ্খ ঘোষের দুটো লাইন আবারও মনে পড়ে যাচ্ছে। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অমলেন্দু বাবু, এটা তো তাই হচ্ছে। তাই তো, ধর্মের অন্ধ শুধু নয়, এরা একটা যে মৌলবাদী শক্তি, ওদের মুখ্য উদ্দেশ্য যেটা হয়ে এসেছে ৭১-এর পরে ২০% হিন্দুকে বিতাড়িত করে তাদের জমি জমা, তাদের সম্পদগুলো কারা নিয়েছে? সংখ্যাগুরুরা নিয়েছে। আজকে যে বাদ বাকি 7%-এর কাছাকাছি 7 পয়েন্ট সামথিং পার্সেন্টের হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে আছেন বর্তমান,
তাদেরকে তারা বুঝতে পারছে একটু ভয় দেখালে, একটু চাপ দিলে তারা চলে যাবেন, তাহলে তাদের সম্পদ বা তারা যে সেখানে জমি জমাগুলো তাদের হিন্দুদের আছে সেগুলোকে আমরা দখল করব, এটাই তো চলছে। মুখ্য উদ্দেশ্য হিন্দুকে বিতাড়িত করা, কেন তারা জানে ভারতবর্ষ হচ্ছে সুরক্ষিত আশ্রয়স্থল সনাতনদের জন্য। এবং সেটাই তো আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বলুন বা সমগ্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসেছে। এবং আমাদের সরকার এর আগে যারা এসেছেন সত্যিকারের শরণার্থী হয়ে তাদের জন্য তো সিএ লাগু করা হয়েছে, সিএ আনা হয়েছে এই জন্যই তো, যে যারা ধর্মাচরণের জন্য, সনাতন ধর্মের জন্য দেশ বা নিজের মাতৃভূমিকে যারা ছেড়ে আসতে বাধ্য হবেন তাদেরকে ভারত সরকার তাদের জন্য তো ব্যবস্থা করেছে সিএ অ্যাক্টের মাধ্যমে। কিন্তু আজকে অঞ্জন দা এই যে ইনারা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বারবার ৭১-এর কথা বলছে, আমাদের একটা কথা, তখন তাদের একটা অভ্যন্তরীণ একটা নির্দিষ্ট নেতা ছিল এবং তাদের একটা নীতি ছিল যে আমরা স্বাধীন হব পাকিস্তানের থেকে, পাকিস্তান সরকার থেকে আমরা স্বাধীন হয়ে দেশে স্বাধীন দেশ তৈরি করব। এই যে নীতি, এবং একজন শেখ মুজিবুর রহমান একজন নেতা ছিল। কোনো আন্দোলন বা কোনো কিছু, কোনো রাষ্ট্র কোনো কিছু হাসিল করতে পারে না যতক্ষণ না নির্দিষ্ট নেতা এবং নীতি থাকে। আজকে বাংলাদেশে নেতা বা নীতি, যারা বিক্ষোভ বা যারা নির্যাতিত হচ্ছেন তাদের ভেতর থেকে নিঃসন্দেহে সেরকম কেউ উঠে এসে যখন এটা বিদেশ বা অন্যান্য দেশের সাথে সংযোগের কথা আসবে, আমাদের বিদেশ সচিব আগামীকাল যাচ্ছেন ঢাকায়, তার মানে কারণটা কি? কারণটা তারা নিজেরা, ভারত সরকার এই বিষয়টাকে গুরুত্বর সাথে দেখছে, তার জন্যই তো যাচ্ছেন। তো ভারত হাই কমিশনে এসে যদি বাংলাদেশের কোন নেতারা তাদের বা যারা হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হচ্ছেন তাদের প্রতিনিধিরা কথা বলে বা একটা আগ্রহ প্রকাশ করে, ভারত সরকার নিঃসন্দেহে দেখবে, কেননা এটা সম্পূর্ণ একটা দেশের আভ্যন্তরীণ বিষয়। তা সত্ত্বেও ভারত সরকার নিজস্ব দায়িত্ববোধ থেকে বা আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তারা পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী রাস্তা থেকে শুরু করে অ্যাসেম্বলি থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশের এই ঘৃণ্য হিন্দু নিধনের বিরুদ্ধে প্রত্যেক দিন লাগাতার বিক্ষোভ করছেন। এবং বাংলাদেশেও আপনারা জানেন শুভেন্দু অধিকারীর এই বিক্ষোভকে তারা গুরুত্ব দিচ্ছে। তার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যমে বা বিএনপির বিভিন্ন নেতারা শুভেন্দু অধিকারীকে গালাগাল দিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। তাহলে ভারতীয় জনতা পার্টি হিন্দু স্বার্থ রক্ষার্থে তার নিজস্ব কাজ এবং কেন্দ্রীয় সরকার তাদের সরকারি ভাবে যে কাজ করার দরকার সেটা সঠিকভাবে পদক্ষেপ নিয়ে করছেন। আর আজকে ভারত সরকার যথেষ্ট শক্তিশালী গোটা বিশ্বের কাছে। আপনারা এটা আমাদেরকে আলাদা করে বলার দরকার নেই। ভারতের বিদেশ নীতি অনুযায়ী তারা নিঃসন্দেহে একটা বিদেশের সাথে কোনো সম্পর্ক হঠাৎ করে যুদ্ধ বা তাদের দেশ থেকে যেভাবে মিলিটারিরা রাস্তায় নেমে পড়ে ভারতের কলকাতা দখল করে নেমে বলছে, ওইভাবে তো বক্তব্য সরকারি দল বা সরকারে থাকা কোনো ব্যক্তি সেইভাবে দিতে পারেন না। আমি দ্রুত একটু রতনবাবুর কাছে যাবো। অমরেন্দ্রবাবু আর সময় দিতে পারছেন, আমি রতনবাবুর কাছে দ্রুত যাবো, তারপর শেষ করতে হবে। একটি ভিডিও তার আগে দেখাচ্ছি, সরকারের বক্তব্য রাখবেন অঞ্জন দা। দেখুন একটি ভিডিও আপনাদের সামনে রাখছি। রোমো অশোক, আগেই বলছি ডিসক্লেইমার, এই ছবি যা দেখানো হচ্ছে তার সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, কিন্তু এটি বিস্ফোরক ছবি আপনাদের সামনে। দেখুন দেখুন দেখুন, আমরা জানি না এই ব্যক্তি কে। স্পষ্টত দেখা যাচ্ছে কোনো একটি রবিবার এবং ডেট স্পষ্টত যা বোঝা যাচ্ছে 12/3/2024, অর্থাৎ মার্চ মাসে, আগস্টেরও আগের ঘটনা। আমি কেন এই ক্লিপিংটা আপনাদের সামনে রাখছি, তার কারণ যে কোনো ঘটনার সূত্রপাত হঠাৎ করে হয় না, হঠাৎ করে কোনো কিছু সূত্রপাত হতে পারে না। যে কোনো কিছু সূত্রপাত অনেক ভেতর থেকে হয়, শেকড়টা অনেক ভেতরে থাকে, যার জেরে এত বড় ঘটনার সৃষ্টি হতে পারে। এই ছবিটা এই জন্য আপনাদের সামনে রাখছি আমরা, তার কারণ এটা অত্যন্ত সেন্সিটিভ ছবি। একজন মানুষ যিনি হঠাৎ করে একটি হিন্দু সনাতনী ছাত্রীকে এক প্রকার শ্লীলতাহানি করছেন, এই ছবি আমরা দেখাতে বাধ্য হচ্ছি, তার কারণ একটু জেগে ওঠার দরকার। আমি রতনবাবুর কাছে অতি দ্রুত রিয়াকশান নেব এবং তারপরে শেষ করব। অমলেন্দুবাবু, আপনার কাছে আর যাওয়ার আমি সুযোগ পাবো না, আমি রতনবাবুর থেকে অতি দ্রুত রিয়াকশান নেব। রতনবাবু। অঞ্জনদা, একটা রাষ্ট্রের কাজ কি? একটা রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে সেই রাষ্ট্রের জনগণকে এবং তার সম্পদের নিরাপত্তা দেওয়াটাই হচ্ছে একটা রাষ্ট্রের কাজ।
সেই কাজ তো যদি করতে না পারে তাহলে রাষ্ট্র বলে আর কিছু থাকে না। এটা হচ্ছে প্রাথমিক কাজ, আরো কাজ আছে। কিন্তু যে ছবিটা আপনি দেখালেন, সত্যি এই ছবিগুলো হৃদয় বিদারক ছবি। হৃদয় বিদারক। আপনার রক্ত খুলছে না রতনবাবু? মনে হচ্ছে না যে এই ঘটনাগুলো যেটা বাংলাদেশে ঘটেছে এটা যদি এখানে হতো তাহলে আপনারা কি কি স্টেপ নিতেন? না না, এরা লাভ জিহাদের সেইটাই পক্ষে তো, বলছি অঞ্জনদা। কংগ্রেস তো লাভ জিহাদের পক্ষে, তাই না রতনবাবু? না, সেই জন্য ধর্মবিদ্বেষী কথা নয়। না রতনবাবু অতি দ্রুত। ধরুন এই বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, এই অস্থির পরিস্থিতির পেছনে হচ্ছে আপনার পাকিস্তান আর চীন। এরা বেশ বেশ আর সময় দিতে পারছি না আপনাদের দুজনকেই। অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় সময় দেওয়ার জন্য। রতনবাবু, পরিস্থিতি কেটে যাবে। রতনবাবু আই এম সো সরি, আমি আর সময় দিতে পারছি না, আমাদের কাছে আর সময় নেই। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, যেটা বলছেন আমরা জানি না কে লাভ জিহাদের সাপোর্টে, কে কীভাবে কোনো বিষয়ে চিন্তন করেন। আমাদের সেই বিষয়ে মাথা ব্যথা নেই, তার কারণ গণতান্ত্রিক দেশে যে কোনো কিছুভাবে ভাবতে পারে। কিন্তু প্রশ্ন ওঠে যখন ধর্ম বিদ্বেষ নিয়ে। মাথায় রাখবেন, ইয়াদা ইয়াদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত তানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ধর্মের বেশে যতবার এইসব লোকেরা বিভিন্ন সময় নানান কিছু করার চেষ্টা করেছেন, ঠিক কোনো না কোনোভাবে তারা শাস্তি পেয়েছেন এবং এই ঘটনারও শেষ হবে। আর মাথায় রাখবেন, ভারতের দিকে আঙুল তুললে ভারত ছেড়ে কথা বলবে না। নমস্কার।